বিসমিল্লাহির রহমানির রহিম। সুপ্রিয় শিক্ষার্থী, আসসালামু আলাইকুম। আশা করি সকলেই ভালো আছো। এখন আমি আলোচনা করব ষষ্ঠ শ্রেণীর বিজ্ঞান দ্বিতীয় অধ্যায় জীবজগৎ। তো দ্বিতীয় অধ্যায়ের এটা হলো আমার চতুর্থ ক্লাস। যদি 1 থেকে 3 নাম্বার ক্লাস দেখতে চাও তাহলে এই ভিডিওর ডেসক্রিপশন এবং পিন কমেন্টসে লিঙ্ক পেয়ে যাবে, সেখান থেকে দেখে নিতে পারো। তো চলো শুরু করা যাক। তো এখন আমি এই ভিডিওতে আলোচনা করব সপুষ্পক উদ্ভিদ। এইখান থেকে নিয়ে এই এতটুকু অংশ আলোচনা করব। তো তোমাদের কাছে এই সামান্য অংশ একটা ভিডিওতে আলোচনা করব এরকম একটা প্রশ্ন জাগতে পারে, কিন্তু এই সামান্য অংশ থেকে অনেক প্রশ্ন আমাদের পরীক্ষাতে আসে। আমি বিগত 10 বছর যাবত এই বিষয় সাবজেক্টটা পড়াই। আমি দেখছি যে বিভিন্ন রকমের প্রশ্ন এই অংশ থেকে কিন্তু আমাদের পরীক্ষাতে আসে। কি কি ধরনের প্রশ্ন আসে এই অভিজ্ঞতার আলোকে আমি এই প্রশ্নগুলো সাজাইছি। 1 নম্বর প্রশ্ন হলো সপুষ্পক উদ্ভিদ কাকে বলে, 2 ফল কাকে বলে, 3 আদি উদ্ভিদের দুটি বৈশিষ্ট্য লেখো। এরপর সাইকাস ও পাইনাসকে নগ্নজীবী উদ্ভিদ বলা হয় কেন। 5 নগ্নবীজী ও আবৃতবীজী উদ্ভিদের পার্থক্য লেখো। এই পার্থক্যটাও কিন্তু আসে, এটা আমাদের বইয়ে নাই। 6 নারিকেল গাছের বৈশিষ্ট্য লেখো, যেহেতু উদ্ভিদ জগৎ নিয়ে আমরা পড়তেছি। এরপর হলো নারিকেল গাছ ও বট গাছের মধ্যে পার্থক্য লিখো। তো এরপরে আছে নারিকেল গাছের অর্থনৈতিক গুরুত্ব ব্যাখ্যা করো, বা আমাদের জীবনে নারিকেল গাছের গুরুত্ব ব্যাখ্যা করো। তো এই ধরনের এখানে কিন্তু উদাহরণস্বরূপ নারিকেল গাছ নিয়ে আলোচনা করা হয়েছে, এখানে কিন্তু অন্যান্য গাছ সম্বন্ধেও বলা হতে পারে। 9 নাম্বার মশ ও নগ্নবীজী উদ্ভিদ কি একই ধরনের, ব্যাখ্যা করে। উদ্ভিদ দুটো কি আসলে একই ধরনের, এটা আমরা জানব। অনুরূপ প্রশ্ন মানে আগেরটার অনুকরণে এই ধরনের প্রশ্ন হতে পারে। ফার্ন ও আবৃতবীজী উদ্ভিদ ভিন্ন শ্রেণীর অন্তর্ভুক্ত, ব্যাখ্যা করো। এরপর হলো 11 নম্বর আবৃতবীজী উদ্ভিদের বীজগুলো ফলের ভেতরে থাকে কেন। 12 প্রাণী পরভোজী কেন, ব্যাখ্যা করো। 13 নম্বর প্লান্টি ও অ্যানিমেলিয়া জগতের তুলনামূলক আলোচনা করো। 14 রাজ্যগুলোর মধ্যে কোন রাজ্যের জীব সর্বাপেক্ষা উন্নত, ব্যাখ্যা করো। এরপর হলো 15 জীবজগতের জীবগুলো পঞ্চম রাজ্যটি চতুর্থ রাজ্যের উপর নির্ভরশীল। তাহলে জীবজগতের জীবগুলোর পঞ্চম রাজ্যটি চতুর্থ রাজ্যের উপর নির্ভরশীল উক্তিটির যথার্থতা নিরূপণ করো। তো এই বিষয়গুলো নিয়ে কিন্তু আলোচনা করব। তো এখন আমাদের মেন বইয়ে কি আছে সেই অংশটুকু আমরা ভালো করে বুঝে নেই। উদ্ভিদের ফুলের উপস্থিতি ও অনুপস্থিতির উপর ভিত্তি করে উদ্ভিদকে সপুষ্পক অপুষ্পক এই দুই ভাগে বিভক্ত করা হয়। তাহলে কি ফুলের উপস্থিতি এবং অনুপস্থিতির উপর ভিত্তি করে কিন্তু উদ্ভিদকে দুই ভাগে ভাগ করা হয়। কি, একটা হলো সপুষ্পক উদ্ভিদ আর একটা অপুষ্পক উদ্ভিদ। যেসব উদ্ভিদের ফুল উৎপন্ন হয় তাদেরকে সপুষ্পক উদ্ভিদ বলে। তাহলে সপুষ্পক উদ্ভিদ কি, যেসব উদ্ভিদের ফুল উৎপন্ন হয় তাদেরকে সপুষ্পক উদ্ভিদ বলা হয়। আশেপাশে অসংখ্য উদাহরণ আছে সপুষ্পক উদ্ভিদের। যে সকল উদ্ভিদের আমরা ফুল দেখি সবাই সপুষ্পক উদ্ভিদ। আম, কাঁঠাল, ধান, নারিকেল ইত্যাদি। তো এরকম এগুলো কিন্তু সপুষ্পক উদ্ভিদ। আমরা যে গোলাপ দেখি, রজনীগন্ধা ফুল, এগুলোও কিন্তু সপুষ্পক উদ্ভিদ। তো এই সপুষ্পক উদ্ভিদের অর্থাৎ এদের দেহ সুস্পষ্টভাবে মূল কাণ্ড ও পাতায় বিভক্ত। সপুষ্পক উদ্ভিদের দেহ কি সুস্পষ্টভাবে মূল কাণ্ড এবং পাতায় বিভক্ত। ফুলের মাধ্যমে পরাগায়ন প্রক্রিয়ায় এদের বংশবিস্তার ঘটে। তাহলে কি ফুলের মাধ্যমে পরাগায়নের মাধ্যমে এদের কিন্তু বংশবিস্তার ঘটে। ফুলের পরাগায়ন হলে নিষিক্তকরণ হয়ে ডিম্বক পরিণত হয় বীজে এবং ডিম্বাশয় পরিণত হয় ফলে। বীজের আবরণের উপর ভিত্তি করে সপুষ্পক উদ্ভিদকে আবার নগ্নবীজী ও আবৃতবীজী এই দুই ভাগে ভাগ করা হয়েছে। তাহলে কি এটা কিসের উপর, বীজের আবরণের উপর। আমরা যে নর্মালি উদ্ভিদগুলো দেখি সেই উদ্ভিদের যে বীজ আছে এই বীজগুলো কিন্তু প্রত্যেকটাই আমরা একটা আবরণ দিয়ে ঢাকা দেখি। সাধারণত নগ্নবীজী উদ্ভিদের মানে বীজগুলো আমরা বেশি একটা দেখি না সচরাচর। নগ্নবীজী উদ্ভিদের ফুলে গর্ভাশয় থাকে না। কি থাকে না, ফুলে গর্ভাশয় থাকে না কিন্তু নগ্নবীজী উদ্ভিদের। ফলে ফল উৎপন্ন হয় না। গর্ভাশয় না থাকার কারণে কিন্তু ফল উৎপন্ন হয় না। তাহলে নগ্নবীজী উদ্ভিদের কি অনুপস্থিত, গর্ভাশয়। তার কিন্তু ডিম্বক থাকে, তাই বীজ নগ্ন অবস্থায় থাকে। উদাহরণ সাইকাস, পাইনাস ইত্যাদি। আর আবৃতবীজী উদ্ভিদের ফুলে গর্ভাশয় থাকায় ফল উৎপন্ন হয়। তাহলে কি আবৃতবীজী উদ্ভিদের ফল কেন উৎপন্ন হয়, কারণ এদের গর্ভাশয় আছে।
এবং বীজ আবৃত থাকে। তো গর্ভাশয় দ্বারা কিন্তু বীজটা ঢাকা থাকে। উদাহরণ আম, জাম, সুপারি ইত্যাদি। তো সুপারির বীজটা কিন্তু আমরা খাই, উপর থেকে কিন্তু যে গর্ভাশয়টা আছে সেটা কিন্তু আমরা ফেলে দিই। এখন এই যে দেখো ডিম্বক আছে, আমি এখানে ডিম্বকটা লিখে রাখছি, ডিম্বকটাই মূলত কিন্তু বীজে পরিণত হয়। এই ডিম্বকটা কিন্তু মানে আবৃতবীজী উদ্ভিদ আর নগ্নবীজী উদ্ভিদ দুইটারই আছে। আর এই ডিম্বাশয় আছে শুধুমাত্র কিন্তু আবৃতবীজী উদ্ভিদের, নগ্নবীজী উদ্ভিদের ডিম্বাশয় কিন্তু নাই। এই ডিম্বাশয়টাই কিন্তু আবৃতবীজী উদ্ভিদে ফলে পরিণত হয়। তাহলে এই নগ্নবীজী উদ্ভিদের কিন্তু ফলটা নাই, নগ্নবীজী উদ্ভিদের শুধু বীজ আছে। তো আশা করি বুঝতে পারছো। এখানে কিন্তু আবৃতবীজী উদ্ভিদের উদাহরণ দেওয়া আছে দুইটা। এটা মনে করো একটা মরিচ গাছ, আর এটা দেওয়া আছে কি একটি নারিকেল গাছের চিত্র। এদের বীজগুলো কিন্তু আবৃত থাকে। আর এটা সাইকাস এবং পাইনাসের চিত্র। এইখানে এদের বীজগুলো কিন্তু নগ্ন অবস্থায় থাকে, এদের বীজের উপরে কোনো মানে গর্ভাশয় না থাকায় এদের বীজের উপরে কোনো প্রকার ফল থাকে না। তো এরপর হলো কি আমাদের যে রাজ্য 5। রাজ্য 5টা কি? অ্যানিমেলিয়া, অর্থাৎ প্রাণী জগৎ। রাজ্য 5-এ হলো অ্যানিমেলিয়া। অ্যানিমেলিয়া মানেই হলো কিন্তু প্রাণী জগৎ। তো এসব জীবের কোষে সেলুলোজ নির্মিত কোষপ্রাচীর থাকে না। আমরা কিন্তু আগে পড়ছিলাম যে উদ্ভিদ কোষ যে আছে, উদ্ভিদ কোষের কিন্তু সেলুলোজ নির্মিত কোষপ্রাচীরটা থাকে, আর প্রাণী কোষে কিন্তু সেলুলোজ নির্মিত কোষপ্রাচীরটা থাকে না। এটা হলো উদ্ভিদ কোষ এবং প্রাণী কোষের মধ্যে পার্থক্য। সাধারণত এই কোষগুলোতে প্লাস্টিড থাকে না। এই যে এই কোষগুলোতে কিন্তু প্লাস্টিডও থাকে না। কার কোষে প্লাস্টিড থাকে না? প্রাণী কোষে কিন্তু প্লাস্টিড থাকে না, আবার উদ্ভিদ কোষে কিন্তু প্লাস্টিড থাকে। এই সেলুলোজ এবং প্লাস্টিড এই উদ্ভিদ কোষ এবং প্রাণী কোষের মধ্যে কিন্তু পার্থক্য। এই দুইটাই প্রাণী কোষে থাকে না, কিন্তু উদ্ভিদ কোষে থাকে। তাই খাদ্যের জন্য এরা উদ্ভিদের উপর প্রত্যক্ষ বা পরোক্ষভাবে নির্ভরশীল। অর্থাৎ সকল প্রকার প্রাণী খাদ্যের জন্য কিন্তু উদ্ভিদের উপর নির্ভরশীল। যেমন মনে করো মাছ, এরাও কিন্তু নিজের খাদ্য নিজে তৈরি করতে পারে না। আমি তুমি কেউ কিন্তু নিজের খাদ্য নিজে তৈরি করতে পারি না। যে মাছ, পাখি, গরু, মানুষ, এরা কেউ কিন্তু নিজের খাদ্য তৈরি করতে পারে না। তারা কোনো না কোনোভাবে উদ্ভিদ খেয়ে বেঁচে থাকে। যেমন আমি যদি মানুষ যদি গরু খায়, তাহলে মানুষ কিন্তু গরু খাইয়ে বাঁচতেছে, কিন্তু গরু কি খায়? গরু কিন্তু খাইতেছে ঘাস। তার মানে গরু কিন্তু উদ্ভিদের উপর নির্ভরশীল। তো এখান থেকে আমরা বুঝতে পারলাম যে মানে উদ্ভিদ জগতের উপরে এই প্রাণী জগৎটা কিন্তু প্রত্যক্ষ এবং পরোক্ষভাবে নির্ভরশীল। এই বিষয়গুলো নিয়ে কিন্তু আমাদের প্রশ্ন আসে। প্রশ্নগুলোর উত্তর কিন্তু আমাদের খুব সুন্দর করে গুছিয়ে দিতে হবে। তাই আমি যে অংশটুকু পড়লাম, এই অংশটুকু থেকে আমাদের পরীক্ষাতে কি কি ধরনের প্রশ্ন হতে পারে এইটুকু নিয়ে আমরা এখন আলোচনা করব। সপুষ্পক উদ্ভিদ কাকে বলে? তাহলে পাইলাম কি আমরা, যে সকল উদ্ভিদের ফুল ও ফল হয় তাদেরকে বলা হয় সপুষ্পক উদ্ভিদ। এখন ফল কাকে বলে? নিষিক্ত ও পরিপক্ক গর্ভাশয়কে ফল বলা হয়। মানে ফল হতে গেলে গর্ভাশয়কে অবশ্যই নিষিক্তকরণ হতে হবে এবং পরিপক্ক হতে হবে গর্ভাশয়। গর্ভাশয় নিষিক্তকরণ হওয়ার পরে যদি পরিপক্ক না হয়, ছোট অবস্থায় যদি ঝরে যায়, তাহলে সেটা কিন্তু ফল হয় না। এরপর 3 নম্বর, আদি উদ্ভিদের দুটি বৈশিষ্ট্য লক্ষ্য। আদি উদ্ভিদ মানেই কিন্তু হলো নগ্নবীজী উদ্ভিদ। এই নগ্নবীজী উদ্ভিদের দুটি বৈশিষ্ট্য লিখতে হয়। আদি উদ্ভিদের দুটি বৈশিষ্ট্য হলো, আদি উদ্ভিদের ফুলে গর্ভাশয় থাকে না। নগ্নবীজী উদ্ভিদের কিন্তু গর্ভাশয় থাকে না। এদের বীজ উৎপন্ন হয় না। অর্থাৎ এদের আদি উদ্ভিদের কিন্তু বীজ উৎপন্ন হয় না, এই কথাটা ভুল। এদের ফল উৎপন্ন হয় না। এখানে একটু ভুল উঠছে, বীজ না হয়ে হবে কি ফল। এরপর বলা হলো 4 নম্বর, সাইকাস ও পাইনাসকে নগ্নবীজী উদ্ভিদ বলা হয় কেন? উত্তর, নগ্নবীজী উদ্ভিদের ফুলে ডিম্বাশয় থাকে না, ফলে ডিম্বকগুলো নগ্ন থাকে। তাহলে ডিম্বকগুলো নগ্ন থাকে কেন? ডিম্বাশয় থাকে না এই জন্য। নিষেকের পর এই ডিম্বকগুলো বীজে পরিণত হয় এবং তা নগ্ন অবস্থায় থাকে। সাইকাস উদ্ভিদে নগ্নবীজী উদ্ভিদের এ বৈশিষ্ট্য দেখা যায় বলেই সাইকাসকে নগ্নবীজী উদ্ভিদ বলা হয়। তা সাইকাসকে কেন নগ্নবীজী উদ্ভিদ বলা হয় এবং পাইনাসকে? কারণ এদের ভিতরে নগ্নবীজী উদ্ভিদের বৈশিষ্ট্য বিদ্যমান থাকার কারণে এদেরকে নগ্নবীজী উদ্ভিদ বলা হয়। তো এইভাবে যে কোনো ধরনের প্রশ্ন আসলে তোমরা দিয়ে দেবা। 5 নাম্বার, নগ্নবীজী ও আবৃতবীজী উদ্ভিদের পার্থক্য লেখো। তে নিচে আবৃতবীজী ও নগ্নবীজী উদ্ভিদের বৈশিষ্ট্যগত পার্থক্য ছক আকারে দেওয়া হলো। আবৃতবীজী, নগ্নবীজী। এরা পুষ্পক উদ্ভিদ, এদের ফুল ও ফল হয়। তার মানে কি আবৃতবীজী উদ্ভিদের ফুল ও ফল হয়, অর্থাৎ এদের পুষ্প আছে মানে ফুল আছে।
এদের গর্ভাশয় না থাকায় ফল হয় না। নগ্নবীজ উদ্ভিদের কিন্তু ফল হয় না। 2, বীজ আবৃত অবস্থায় অর্থাৎ ফলের ভেতরে থাকে। আবৃত বীজ উদ্ভিদের ফুলে ডিম্বাশয় না থাকায় ডিম্বকগুলো নগ্ন থাকে। 3, এদের দিনিষেক ঘটে, পরাগরেণু সরাসরি ডিম্বকে পরিণত হয়। 4, এদের ডিম্বগুলো ডিম্বাশয়ে সজ্জিত থাকে। 4, এদের গর্ভাশয়, গর্ভদণ্ড ও গর্ভমুণ্ড নেই। নগ্নবীজ উদ্ভিদের গর্ভাশয়, গর্ভদণ্ড ও গর্ভমুণ্ড নেই। তো 5, নিষেকের পর ডিম্বগুলো বীজে এবং ডিম্বাশয় ফলে পরিণত হয়। ডিম্বক পরিণত হয়ে বীজ উৎপন্ন করে। এদের ডিম্বাশয় যেহেতু নাই, এদের ফলও হয় না। 6 নাম্বার, নারিকেল গাছের বৈশিষ্ট্য লেখো। তো নারিকেল গাছের বৈশিষ্ট্য উল্লেখ করা হলো, এদের দেহ মূল, কাণ্ড ও পাতায় বিভক্ত। যেহেতু নারিকেল গাছ সপুষ্পক উদ্ভিদ, তাহলে এদের দেহ মূল, কাণ্ড এবং পাতায় বিভক্ত। পাতা সমান্তরাল শিরাবিন্যাসযুক্ত। আমরা যদি নারিকেল গাছের পাতা দেখি, নারিকেল গাছের পাতাগুলা দেখব কি এই শিরাগুলা এরকম সমান্তরালে গেছে, একটা থেকে আরেকটার দূরত্ব সমান। তো এরপর আছে কি, ভ্রূণে একটি বীজপত্র থাকে। আমরা যদি বীজ দেখি অঙ্কুরোদ্গমের পর, দেখা যাবে কি একটা নারিকেল থেকে প্রাথমিক অবস্থায় যে বীজের পাতাটা বের হইতেছে, এখানে একটা পাতা আছে, এই জন্য এদেরকে একবীজপত্রী বলা হয়। এরপর নিষেকের পর ডিম্বক বীজে ও ডিম্বাশয়ে ফলে পরিণত হয়, কারণ এটা সপুষ্পক উদ্ভিদ, এদের ডিম্বকও আছে এবং ডিম্বাশয়ও আছে। 7, নারিকেল গাছ ও বট গাছের মধ্যে পার্থক্য লেখো। এখানে নারিকেল গাছটা কিন্তু মূলত একবীজপত্রী উদ্ভিদ এবং বট গাছটা কিন্তু দ্বিবীজপত্রী উদ্ভিদ। প্রশ্ন হলো, একবীজপত্রী উদ্ভিদের কাকে বলে? যে সকল উদ্ভিদের বীজে একটি মাত্র বীজপত্র থাকে তাদেরকে একবীজপত্রী উদ্ভিদ বলা হয়। আর বট গাছ হলো দ্বিবীজপত্রী উদ্ভিদ, অর্থাৎ এর বীজে দুইটি বীজপত্র থাকে। আমরা যদি দেখি সিম গাছ বা এই ধরনের পরিচিত গাছগুলো দেখি, তাহলে এর অঙ্কুরোদ্গমের পরে কি হয়, এদের বীজে দুইটা পাতা থাকে, এরকম দুইটা পাতা থাকে। আর যখন আমরা ধান গাছ অঙ্কুরোদ্গম হইতে দেখি, তাদের এরকম একটা পাতা থাকে। যে সকল উদ্ভিদের বীজে দুইটা বীজপত্র থাকে তাদেরকে দ্বিবীজপত্রী উদ্ভিদ বলা হয়, আর যে সকল উদ্ভিদের বীজে একটি বীজপত্র থাকে তাকে একবীজপত্রী উদ্ভিদ বলা হয়। এবং আরেকটা সহজ উপায় হলো চিনার, আমরা যে বাদাম খাই, বাদামের বীজটাকে যখন আমরা চাপ দিই, তখন দেখা যায় এরকম দুইটা খণ্ডে বিভক্ত হয়ে যায়। কিন্তু একটা চাউল নিয়ে চাপ দিলে কিন্তু দুইটা খণ্ডে বিভক্ত হয় না, একটা খণ্ডই থাকে। অর্থাৎ এদের বীজে দুইটা বীজপত্র থাকে আর এদের বীজে মাত্র একটা বীজপত্র থাকে। আশা করি সকলেই বুঝতে পারছো। এখন এদের মধ্যে আমরা কি করব, পার্থক্য। নারিকেল গাছ, বট গাছ, এখানে লিখবো একবীজপত্রী, এখানে লিখবো দ্বিবীজপত্রী। এদের বীজে একটি বীজপত্র থাকে, এদের বীজে দুটি বীজপত্র থাকে। পাতার শিরাবিন্যাস সমান্তরাল। সকল একবীজপত্রী উদ্ভিদের শিরাবিন্যাস কিন্তু পাতার সমান্তরাল। যেমন ধান গাছ আমাদের পরিচিত, ধান গাছ যদি আমরা দেখি তাহলে লিখবো ধান গাছের পাতা সমান্তরাল, পাতার শিরাগুলা সমান্তরাল। আর পাতার শিরাবিন্যাস জালিকা আকার। আমরা যদি কাঁঠাল পাতা নিয়ে দেখি, দেখবো কি তাদের শিরাবিন্যাসটা জালির মতো। গুচ্ছমূল বিদ্যমান থাকে, অর্থাৎ আমাদের মাথার চুল যেরকম এরকম মূল তাদের। আর প্রধান মূল বিদ্যমান থাকে। ফুল ট্রাইমেরাস, ফুল টেট্রা ও পেন্টামেরাস। কাণ্ড শাখাবিহীন, কাণ্ড শাখাযুক্ত। এদের কাণ্ড কিন্তু শাখাবিহীন, এদের কাণ্ড শাখাযুক্ত। এরপর হলো নারিকেল গাছের অর্থনৈতিক গুরুত্ব ব্যাখ্যা করো, অথবা আমাদের জীবনে নারিকেল গাছের গুরুত্ব ব্যাখ্যা করো। নারিকেল গাছের গুরুত্ব আলোচনা করা হলো, এদের কচি নারিকেল বা ডাব একটি কোমল পানীয়। এতে প্রচুর পরিমাণ ফসফেট থাকে যা আমাদের শরীরে ফসফেটের চাহিদা মেটায়। 2 নাম্বার, নারিকেল মিষ্টান্ন তৈরিতে ব্যবহৃত হয়, তরকারি হিসেবেও খাওয়া যায়। নারিকেল থেকে তৈল পাওয়া যায় যা মানুষ তার কেশে ব্যবহার করে, অর্থাৎ চুলে ব্যবহার করে। 4, নারিকেলের ছোবড়া দিয়ে দড়ি, গদি ইত্যাদি তৈরি করা হয়। আমরা যে বাস ট্রাকে বসি, এদের গদিগুলো কিন্তু নারিকেলের ছোবড়া দিয়েই বেশিরভাগ তৈরি করা হয়। পাতা দিয়ে ঘরের চালা তৈরি করা হয়, অর্থাৎ ঘরের চাল বানানো হয়। পাতার প্রধান শিরা দিয়ে ঝাড়ু তৈরি করা হয়, যা ঘর ঝাড়ু দিতে কাজে লাগে। এগুলো কিন্তু আমরা কাজ করি দৈনন্দিন জীবনে। পাতা ও কাণ্ড জ্বালানি হিসেবে ব্যবহার করা হয়, অর্থাৎ রান্নার কাজে ব্যবহার করা হয়। অতএব আমাদের জীবনে নারিকেল গাছের গুরুত্ব, মানে নারিকেল গাছ গুরুত্বপূর্ণ। তো এখানে আমি যে কটা পাইছি সেগুলো লিখছি, এরপরেও অনেক কিছু আছে, সেগুলো তোমরা কিন্তু লিখে দেবা। এরপর 9 নম্বর প্রশ্ন, মশ ও নগ্নবীজী উদ্ভিদ কি একই ধরনের, ব্যাখ্যা করো। এখন দেখো, আমরা মশ কিন্তু পড়ে আসছি, মশবর্গীয় উদ্ভিদ। আর নগ্নবীজী উদ্ভিদ, যে সকল উদ্ভিদের বীজগুলো নগ্ন অবস্থায় থাকে, এরা কি একই ধরনের? আমরা মশের বৈশিষ্ট্য লিখব, নগ্নবীজী উদ্ভিদের বৈশিষ্ট্য লিখব, তারপর বলে দেব
যে এরা একই ধরনের না। অনুরূপ একটা প্রশ্ন আছে, প্রশ্নটা কি? 10 নম্বরে ফার্ন ও আবৃতবীজী উদ্ভিদ ভিন্ন শ্রেণীর অন্তর্ভুক্ত, ব্যাখ্যা করো। তাহলে এখানে আমরা কি করে লিখব? ফার্নের বৈশিষ্ট্য লিখব এবং আবৃতবীজী উদ্ভিদের বৈশিষ্ট্যগুলো লিখব। লিখার পর বলে দেব যে এই দুটি উদ্ভিদ একই শ্রেণীর অন্তর্ভুক্ত নয়, দুটি ভিন্ন শ্রেণীর অন্তর্ভুক্ত। এভাবে আনসার দিয়ে দিলেই হবে। যে এইখানে আনসারটা আছে, তোমরা এখান থেকে চাইলে একটু দেখে নিতে পারো। তা আবৃতবীজী উদ্ভিদের বীজগুলো ফলের ভেতরে থাকে কেন? কেন আবৃতবীজী উদ্ভিদের বীজগুলো ফলের ভেতরে থাকে? কারণ এদের ডিম্বক আছে এবং ডিম্বাশয় আছে। ডিম্বাশয়টাই তো ফলে পরিণত হয়। আমরা জানি আবৃতবীজী উদ্ভিদের ফুলে ডিম্বাশয় থাকে। ডিম্বকগুলো ডিম্বাশয়ের অভ্যন্তরে সজ্জিত থাকে। নিষেকের পর ডিম্বক বীজে এবং ডিম্বাশয় ফলে পরিণত হয়। এ কারণে বীজগুলো ফলের ভেতরে আবৃত অবস্থায় থাকে, অর্থাৎ সজ্জিত অবস্থায় থাকে। প্রাণী পরভোজী কেন? ব্যাখ্যা করো। এখন প্রাণী কেন পরভোজী? কারণ প্রাণীর দেহে ক্লোরোফিল থাকে না, অর্থাৎ প্লাস্টিড থাকে না। প্লাস্টিড না থাকার কারণে এরা নিজের খাদ্য নিজে তৈরি করতে পারে না, তাই প্রাণী পরভোজী। যারা নিজের খাদ্য নিজে তৈরি করতে পারে না, খাদ্যের জন্য অন্যের উপর নির্ভর করে, তাদেরকে পরভোজী বলে। সবুজ উদ্ভিদ সালোকসংশ্লেষণ প্রক্রিয়ার মাধ্যমে নিজের খাদ্য নিজেরাই তৈরি করে, কিন্তু প্রাণীর এ ধরনের কোনো ব্যবস্থা না থাকায় তারা উদ্ভিদের তৈরিকৃত খাদ্য গ্রহণ করে জীবন ধারণ করে। এ কারণে প্রাণীকে পরভোজী বলা হয়। এরপর 13 নম্বর প্রশ্ন হলো প্লান্টি ও অ্যানিমেল জগতের তুলনামূলক আলোচনা করো। অর্থাৎ এই দুইটা জগতের পার্থক্যমূলক আলোচনা করতে হবে। উদ্ভিদ এবং অ্যানিমেল মানে হলো প্রাণী, তাহলে প্রাণী জগৎ এবং উদ্ভিদের জগতের পার্থক্য সূচক আলোচনা করতে হবে। তো নিচে প্লান্টি ও অ্যানিমেলিয়া মধ্যে তুলনামূলক আলোচনা করা হলো। প্লান্টি বলতে উদ্ভিদ জগৎ ও অ্যানিমেলিয়া বলতে প্রাণী জগৎকে বোঝায়। প্লান্টি কোষে কোষ প্রাচীর সেলুলোজ দ্বারা নির্মিত হলেও অ্যানিমেলিয়ার কোষে সেলুলোজ নির্মিত কোষ প্রাচীর থাকে না, এটা আমরা আগে দেখে আসছি। প্লান্টি এর কোষে সুগঠিত নিউক্লিয়াস যুক্ত। উদ্ভিদের সবুজ কণিকা বা ক্লোরোফিল থাকে, তাই এরা নিজের খাদ্য নিজেরা প্রস্তুত করতে পারে। অন্যদিকে অ্যানিমেলিয়ার কোষগুলোতে প্লাস্টিড থাকে না, তাই এগুলো নিজের খাদ্য নিজেরা প্রস্তুত করতে পারে না। খাদ্যের জন্য এরা উদ্ভিদের উপর প্রত্যক্ষ ও পরোক্ষভাবে নির্ভরশীল। প্লান্টির উদাহরণ হলো ফার্ন, আম, জাম, কাঁঠাল ইত্যাদি। আর অ্যানিমেলের উদাহরণ হলো মাছ, পাখি, গরু ইত্যাদি। কেন এগুলো এরকম উদাহরণ হিসেবে দেওয়া হলো? কারণ আমাদের এখানে তুলনামূলক আলোচনা করতে বলছে, এই জন্য আমরা কিন্তু দিছি। 14 নম্বর প্রশ্ন, রাজ্যগুলোর মধ্যে কোন রাজ্যের জীব সর্বাপেক্ষা উন্নত, ব্যাখ্যা করো। এখন এখানে কোনটা উন্নত এটা ব্যাখ্যা করতে গেলে আমাদের এখানে ব্যাখ্যাটা একরকমভাবে দেওয়া হয়েছে, তোমাদের সংক্ষেপে বোঝাই। রাজ্য দেখবা টোটাল আছে কয়টা? 5টা। এর মধ্যে 5 নাম্বার রাজ্যের জীবগুলো কিন্তু উন্নত। যদি 4 নাম্বার রাজ্যের জীবের কথা বলা হয়, তাহলে 4 নাম্বার রাজ্যের জীব কিন্তু 1 নাম্বার থেকে উন্নত, কিন্তু 5 নাম্বার থেকে অনুন্নত। অর্থাৎ যতই আমরা রাজ্য নিচের দিকে যাইতে থাকবো তত প্রাণী উন্নত হতে থাকবে, আর যত উপরের দিকে অবস্থান হবে জীবের, তারা কিন্তু তত নিম্ন শ্রেণীর হবে। তো এখানে কি আছে যে এরা বহুকোষী জীব, প্রধানত যৌন প্রজননের মাধ্যমে বংশ বৃদ্ধি করে। এই যে 5 নাম্বার রাজ্যেরগুলা। মস্তিষ্ক অতীব উন্নত, গুরু মস্তিষ্ক বৃহৎ ও দ্বিখণ্ডিত। এদের স্তন গ্রন্থি থাকে। শিশু প্রাণী মাতৃ স্তন্য দুগ্ধ পান করে পুষ্টি লাভ করে। এদের সারা শরীর বা দেহ লোম দ্বারা আচ্ছাদিত, দেহের কয়েকটি স্থানে লোম থাকে না। এদের 2 জোড়া উপাঙ্গ, 1 জোড়া করে অগ্রবাহু ও পশ্চাৎবাহু থাকে। চক্ষু পল্লবের কিনারায় 1 সারি করে লোম থাকে। এদের হৃৎপিণ্ড 4 প্রকোষ্ঠ, 2টি অলিন্দ ও 2টি নিলয়, পরিণত লোহিত রক্তকণিকা, নিউক্লিয়াসবিহীন, চোয়ালে দাঁত থাকে। উপরের বৈশিষ্ট্যগুলোর আলোকে বলতে পারি অ্যানিমেলিয়াই উন্নত শ্রেণীর জীব। অর্থাৎ অ্যানিমেলিয়াদের এই যে বৈশিষ্ট্যগুলো কিন্তু থাকে, সবারই না, অধিকাংশরই আর কি এরকম। তো 15 নম্বর, জীবজগতের জীবগুলো পঞ্চম রাজ্যটি চতুর্থ রাজ্যের উপর নির্ভরশীল। অর্থাৎ জীবজগতের জীবগুলোর পঞ্চম রাজ্যটি চতুর্থ রাজ্যের উপর নির্ভরশীল। উক্তিটির যথার্থতা নিরূপণ করো। তাহলে পঞ্চম রাজ্য কি? অ্যানিমেলিয়া। আর চতুর্থ রাজ্য কি? প্লান্টি। তাহলে অ্যানিমেলিয়া প্লান্টির উপর নির্ভরশীল, এটা ব্যাখ্যা করব। তো আশা করি এই ব্যাখ্যাটা তোমরা পারবা। তোমরা এখান থেকে দেখে নিও। ভিডিওটা অনেক লং হয়ে গেছে মনে হয়। তো ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবে এবং পাশে থাকা বেল আইকনটি চেপে রাখবে। ভিডিওতে যদি কোনো জায়গায় কোনো স্লিপিং মিস্টেক হয়ে থাকে
কথা বলতে যাইয়া কিংবা কোনো অংশ না বুঝতে থাকলে অবশ্যই কমেন্ট সেকশনে জানাবা। আমি পরবর্তীতে সেই সমস্যার সমাধান করে দেওয়ার চেষ্টা করব। ধন্যবাদ সবাইকে।